ওম নমঃ শিবায়। জয় মা কালী। বন্ধুরা, আজ হচ্ছে 11ই জ্যৈষ্ঠ, 26শে মে, সোমবার। আজকের দিনে সম্পন্ন হচ্ছে ফলহারিণী অমাবস্যা। আজ সকাল 11টা বেজে মিনিট থেকে শুরু হচ্ছে এই ফলহারিণী অমাবস্যা, যা থাকছে আগামীকাল মঙ্গলবার সকাল 8টা বেজে 46 মিনিট পর্যন্ত। যেহেতু আজ সোমবার এই অমাবস্যা পড়েছে, তাই এই অমাবস্যাকে আবার সোমতী অমাবস্যাও বলা হয়। ফলে আজকের দিনটি একটি অন্যতম শক্তিশালী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজ আপনি যেই উদ্দেশ্য নিয়ে মা কালীর পুজো করবেন, সেই উদ্দেশ্য আপনি নিশ্চিত রূপেই সফল হবেন। তবে আজ যেহেতু সোমতী অমাবস্যা, তাই মা কালীর পুজো করার সঙ্গে সঙ্গে ভগবান শিবেরও পুজো করুন। আজ এই ফলহারিণী অমাবস্যার দিনেই অনেকেই হয়তো মা কালীর পুজো করতে চলেছেন, তার উদ্দেশ্যে ব্রত রাখতে চলেছেন। আজ আপনি যদি এই ফলহারিণী অমাবস্যার মায়ের পুজো করে থাকেন বা ব্রত রেখে থাকেন, তাহলে এই ফলহারিণী অমাবস্যার ব্রতকথাটি একবার হলেও শ্রবণ করা প্রয়োজন। এই ফলহারিণী অমাবস্যার ব্রতকথাটি একবার হলেও শ্রবণ করা প্রয়োজন। এই ব্রতকথাকে বট সাবিত্রী ব্রতকথাও বলা হয়। যদি কোনো কারণে আপনি এই ফলহারিণী অমাবস্যার ব্রত বা পুজো নাও করতে পারেন, কেবলমাত্র এই ব্রতকথাটি শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে যে কোনো একটি ফল নিবেদন করতে পারেন। তাতেও এই ফলহারিণী অমাবস্যার ব্রতের পূর্ণ ফল লাভ করা যায়। আশা করি দর্শক বন্ধুরা এই ফলহারিণী অমাবস্যার ব্রতকথা তথা বটসাবিত্রীর ব্রতকথা শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি ফলহারিণী অমাবস্যার ব্রতকথা। ওম নমঃ সর্বমঙ্গলা মাঙ্গল্যে সর্বত্র সিদ্ধিকে সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা কালী। বহু প্রাচীনকালে মন্ত্র দেশে অশ্বপতি নামে এক নিষ্ঠাবান রাজা ছিলেন। এই রাজার পুণ্যের ফলে একজন দেবশ্রী নারদ তার রাজসভায় এসে উপস্থিত হলেন। সেই সময় রাজা অশ্বপতি খুবই চিন্তিত ছিলেন। নারদ রাজাকে তার চিন্তার কারণ জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, আজ কিছুদিন হলো মন্ত্রী ও সৈন্য সামন্তদের সঙ্গে নিয়ে সাবিত্রীকে দেশ ভ্রমণে পাঠিয়েছি, কিন্তু কোনো খবর না পাওয়ায় চিন্তা হচ্ছে। নারদ তখন বললেন, কিন্তু মা সাবিত্রীর বিয়ের কী ব্যবস্থা করেছেন মহারাজ? মহারাজ তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমি তার জন্যই তাকে দেশ ভ্রমণে পাঠিয়েছি। সে নিজেই পছন্দ করুক কোথায় সে বিবাহ করতে চায়। ঠিক এমনই সময় মন্ত্রী রাজসভায় এসে রাজাকে জানালেন, মা সাবিত্রী ফিরে এসেছেন। মন্ত্রী বললেন, দেবশ্রী, আমরা বহু দেশ আর নগর পরিভ্রমণ করে এসেছি। বহু রাজা মহারাজা মা সাবিত্রীকে দেখে খুবই মুগ্ধ হয়েছেন, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে মা সাবিত্রীর বর সহজে কোথাও খুঁজে পাওয়া যায়নি। শেষে অন্ধ রাজা ধুমান সেন তার রাজ্য হারিয়ে যে বনে বাস করছেন, আমরা সেখানে গিয়ে উপস্থিত হয়। মা সাবিত্রী রাজরানীর কাছে আদর পেয়ে খুবই মুগ্ধ হন। শেষে তাদের একমাত্র ছেলে সত্যবানকে তার স্বামী হিসেবে মনোনীত করেছেন। নারদ মন্ত্রীর শেষ কথাটি শুনে চিন্তিত হয়ে উঠলেন। বললেন, মা সাবিত্রী ভালো কাজ করেননি। সত্যবান রাজপুত্র হলে কি হবে? তার আয়ু যে খুবই কম। সত্যবানের সঙ্গে বিয়ে হলে 1 বছর পরেই সাবিত্রীকে বিধবা হতে হবে। রাজা অশ্বপতি নারদের এই কথা শুনে তখন সাবিত্রীকে সবাই ডেকে আনলেন। বললেন, মা সাবিত্রী, তুমি তোমার মত পরিবর্তন করো মা। দেবশ্রীর মুখে শুনলাম যে সত্যবানের আয়ু খুবই কম। তার হয়তো তোমাকে তার হাতে তোমাকে দিলে তোমাকে বৈধর্য যন্ত্রণা ভোগ করতে হবে। আমি তা দেখতে পারবো না। তুমি তোমার মত পরিবর্তন করো মা। রাজার মুখে এই কথা শুনে সাবিত্রী শিউরে উঠল আর অপলক চোখে রাজার দিকে চেয়ে রইল। রাজা তখন সাবিত্রীকে বুঝিয়ে বললেন, মা,
তুমি তো সত্যবানকে শুধু মনে মনেই স্বামী বলে মনোনীত করেছ। তোমার ওই মত পরিবর্তন করতে ভাববার কি আছে? বিয়ে স্থির হয়েও অনেকের সময় অনেকে তা ভেঙে যায়। সাবিত্রী বলল, বাবা, আপনি নিজে আমার মনোমতো স্বামী বেছে নেওয়ার অনুমতি দিয়েছেন এবং সেই মতো আমি সত্যবানকে বেছে নিয়ে তাকে মনে প্রাণে স্বামী বলে স্বীকার করে নিয়েছি। এখনই আর অন্য কাউকে বরণ করলে আমাকে দ্বিচারণী হতে হবে নাকি? রাজা অশ্বপতি সাবিত্রীর কথা শুনে আর কোনো কথা বলতে পারলেন না। দেবর্ষী নারদ তখন বললেন, বৃথা চিন্তা করে লাভ নেই রাজা, তুমি সত্যবানের সঙ্গেই যে সাবিত্রী বিয়ে দাও। আমি চিন্তা করেই লাভ নেই রাজা, তুমি সত্যবানের সঙ্গেই সাবিত্রী বিয়ে দাও। আমি সাবিত্রীর কুষ্ঠি দেখেছি, তাতে সাবিত্রীর কোনো রকম বৈধর্য যোগ নেই, অথচ সত্যবানের অকাল মৃত্যুর যোগ রয়েছে, তাও আমি জানি। হয়তো এর মধ্যে কোনো রহস্য আছে, এবং যাই হোক, এই বিয়েতে মত দেওয়া ছাড়া তোমার আর গত্যন্তর নেই। রাজা অশ্বপতি দেবর্ষী নারদের কথা ঠেলতে পারলেন না। রাজা ধূমসেনের সঙ্গে দেখা করে সত্যবানের সঙ্গে সাবিত্রীর বিয়ে দিয়ে দিলেন। রাজা ধূমসেন ও রানী সাবিত্রীকে বউ পেয়ে খুবই সুখী ও আনন্দিত হলেন। সাবিত্রী খুব যত্নের সঙ্গে শ্বশুর শাশুড়ির সেবা করতে লাগলেন। এই করে ক্রমে 1 বছর পূর্ণ হলো। সাবিত্রী সারা বছর ধরে এই দিন গুনতে লাগলো। অবশেষে জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যার দিন এলো। সাবিত্রী সত্যবানের বিবাহ 1 বছর পূর্ণ হলো এবং পরিবার ও স্বামীর কল্যাণার্থে সাবিত্রী এই দিন ব্রত রাখল। এবং সাবিত্রীর মন এই সময় খুবই চঞ্চল হয়ে উঠল। সে যেন কিছুতেই নিজের মনকে স্থির রাখতে পারছিল না। একটা যেন কোনো অমঙ্গলের ভয়ে সে খুবই অস্থির হয়ে পড়তে লাগলো। শেষে সাবিত্রী তার শ্বশুর শাশুড়িকে গিয়ে বলল সে তার স্বামীর সঙ্গে আজ বনে যেতে চায়। শাশুড়ি বললেন, তুমি তো উপোস রয়েছ, এই অবস্থায় কি করে বনে যাবেন? কিন্তু সাবিত্রী জিদ ধরল যে সে বনেই যেতে চায়। শেষে শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে তাকে যাবার অনুমতি দিলেন। এরপর কাঠ আনবার জন্য একটি ঝুড়ি এবং কুড়ু নিয়ে সাবিত্রী সত্যবানের সঙ্গে বনে গিয়ে উপস্থিত হলো। সত্যবান একটি বটগাছের উপরে উঠে কাঠ কেটে নিচে ফেলতে লাগলো। সাবিত্রী কাঠগুলোকে কুড়িয়ে কুড়িয়ে তুলছে। এমন সময় হঠাৎ সত্যবান চিৎকার করে বলল, সাবিত্রী, সাবিত্রী, আমাকে ধরো, আমার মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। এই কথা বলতে বলতে সত্যবান গাছ থেকে পড়ে গেল। সাবিত্রী তৎক্ষণাৎ ছুটে গিয়ে তার মাথাটি কোলে তুলে নিল এবং সেই বটগাছের তলায় বসে রইল। সাবিত্রী দেখল যে সত্যবানের শরীর ঠান্ডা হিম হয়ে গেছে, তার শরীরে আর প্রাণ নেই। তখন সাবিত্রী আর ধৈর্য ধরে রাখতে পারল না, চিৎকার করে কাঁদতে লাগলো। ক্রমে সন্ধ্যা উত্তীর্ণ হলো, আর ঠিক সেই সময় এক নীলবর্ণ মূর্তির আবির্ভাব হলো সাবিত্রীর সামনে। সাবিত্রী সেই মূর্তিকে দেখে জিজ্ঞাসা করলেন, কে আপনি? নিশ্চয় কোনো মহাপুরুষ আমাকে সাহায্য করতে এসেছেন। তখন সেই মূর্তি বলল, পৃথিবীতে আমি ধর্মরাজ জৈন নামে পরিচিত। মৃত্যুর অধিপতি আমি, এবং নিয়তি ও কর্মফল অনুসারে জীবের মৃত্যু হয় এবং তার প্রাণ গ্রহণ করবার জন্য আমাকে আসতে হয়। কর্মফল অনুসারে সত্যবানের মৃত্যুর সময় হয়েছে। তুমি সত্যবানের দেহ মাটিতে নামিয়ে দিয়ে দূরে সরে যাও, আমি ওর প্রাণ নিয়ে চলে যাব। সাবিত্রী তখন স্বামীর দেহ মাটিতে নামিয়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। ধর্মরাজ যৌম তখন সত্যবানের দেহ স্পর্শ করে তার প্রাণ পুরুষটিকে সঙ্গে নিয়ে দক্ষিণ দিকের সাথে অগ্রসর হলেন। যমরাজকে কিছু না জানিয়ে সাবিত্রীও চলল তার পেছন পেছন। কিছু দূর গিয়ে যম দেখতে পেলেন সাবিত্রীও তার পিছু পিছু আসছে। তখন যম বললেন, সাবিত্রী, তুমি কেন আসছো আমার সঙ্গে? আমি যেখানে যাব সেখানে কোনো মানুষ যেতে পারে না, যাও, তুমি ঘরে ফিরে যাও। সাবিত্রী তখন বললেন, হে দেবতা, আমার ঘর আর রইল কই? যাকে নিয়ে আমার ঘর তাকেই তো আপনি নিয়ে চলে যাচ্ছেন।
তাই আমাকেও সঙ্গে যেতে হচ্ছে। স্বয়ং ধর্মরাজ হয়ে আপনি তো নিশ্চয় জানেন যে পতি হচ্ছে সতীর, আমাকেও সঙ্গে যেতে হচ্ছে। পতি হচ্ছে সতীর ধর্ম এবং আশ্রয়। যমদেব সাবিত্রীর এই রকম জ্ঞানপূর্ণ কথায় খুব সন্তুষ্ট হয়ে বললেন, তোমার ধর্মের উপরে এমন অনুরাগ দেখে আমি মুগ্ধ এবং হয়েছি সাবিত্রী। তোমায় 3টি বর প্রদান করলাম। সত্যবাণী জীবন ছাড়া বর তুমি যা চাইবে এবং আমি তোমাকে সেই বরই দেব। যমের এই কথা শুনে সাবিত্রী তখন বললেন, ধর্মরাজ, যদি আমার উপর সন্তুষ্ট হয়ে আপনি আমাকে বর দিতে চান, আমায় প্রথম এই বর আমার অন্ধ শ্বশুর রাজা দুমনসেন এবং তার 2 চোখ যেন ফিরে পায়। আমার দ্বিতীয় বর এই দিনে যে তার হারানো রাজ্য তিনি যেন ফিরে পান। সর্বশেষ আমাকে এই বর প্রদান করুন, আমি আপনার ধর্ম রক্ষা করে যেন শতপুত্র জননী হতে পারি। যমদেব তথা বলে আবার বেশ তাড়াতাড়ি চলতে আরম্ভ করলেন এবং অল্পক্ষণের মধ্যেই বৈতরণী নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন। এইখানেই যমের দক্ষিণ ধার। এইখানে এসে ফিরে চাইতে দেখলেন যে তখনও সাবিত্রী তার সঙ্গে আসে। যম খুব আশ্চর্যজনক হয়ে সাবিত্রীকে বললেন, তুমি এই বৈতরণী নদীর তীর পর্যন্ত কেমন করে এলে সাবিত্রী? মানুষ তো এখানে আসতে পারে না, তুমি এখনও কেন আমার সঙ্গে আসছো? সাবিত্রী বলল যে ধর্মরাজ যে ধর্মকে আশ্রয় করে এমন কোনো জায়গা ত্রিভুবন, সেখানে সে যেতে পারে না। আমি এতদূর পর্যন্ত এসেছি শুধু একটা কথা জানবার জন্য, যে জানি আপনার কখনো কোনো কথা বৃথা যায় না এবং আমায় শতপুত্র জননী হবার যে বর দিয়েছেন, অথচ আমার স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন। স্বয়ং ধর্মরাজ কি তা ধর্ম ভুলে গেছেন? এ কথায় যমদেব লজ্জিত হয়ে বললেন, সাবিত্রী, আজ তুমি যথার্থই ধর্মকে পরাস্ত করে তাকে ধর্ম শিক্ষা দিয়েছেন। ধন্য তুমি সাধ্যে সতী। এই আমি তোমার স্বামীর প্রাণ পুরুষ ফিরিয়ে দিলাম। যাও মা, তোমার স্পর্শ পেয়ে সত্যবান আবার জীবন ফিরে পাবে। আজ থেকে জগতে তোমার আদর্শ নিয়ে বর সাবিত্রী ব্রত যে পালন করবে, যে স্ত্রীলোক উপোস করে আজকের দিনে নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করবে, তাকে বৈধর্য যন্ত্রণা ভোগ করতে হবে না। আশা করি দর্শক বন্ধুরা আজকে এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।